বিরাট কোহলি এই নামটা প্রত্যেক ভারতীয়র কাছে একটা গর্বের আবেগের একটা নাম। বিশ্ব দরবারে ভারতের মাথা যারা বারবার উঁচু করেছেন এই বিরাট কোহলি তাদের মধ্যে অন্যতম সেরা ব্যক্তিত্ব। বিরাট কোহলিকে কিং কোহলি নামেও ডাকা হয়। এমনি এমনি তো আর তাকে কিং উপাধি দেওয়া হয়নি। ক্রিকেট মাঠে উইলো হাতে তার অনবদ্য পারফরমেন্সের কারণেই তার ভক্ত সমর্থকরা ভালোবেসে তাকে এই নামে আখ্যায়িত করেছেন। এই বিরাট কোহলি প্রায় দীর্ঘ একটা সময় ধরে মানে 1 বছরেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেঞ্চুরিরই দেখা পাচ্ছিলেন না। ইভেন এই লাস্ট 1 বছরে তার ফর্মেরও যে খুব একটা ভালো অবস্থা ছিল এরকমটাও আপনি বলতে পারবেন না। বিরাট কোহলি এতদিনে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের যে স্ট্যান্ডার্ডটা সেট করেছেন মানে সেই তুলনায় তিনি কিছু রানের দেখা পেলেও মানে তার ওই চিরাচরিত ফর্মের ধারে কাছেও একেবারে তিনি ছিলেন না। তো অবশেষে সেই ফর্ম আর সেঞ্চুরি খরা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বর্ডার গাভাস্কার ট্রফির পার্থ টেস্টের তৃতীয় দিনে তিনি সেঞ্চুরির দেখা পেলেন। 8টা বাউন্ডারি আর 3টা ওভার বাউন্ডারির মাধ্যমে 143 বলে 100 রানের একটা চমৎকার অপরাজিত ইনিংস তিনি ওই জায়গায় উপহার দিয়েছেন টিম ইন্ডিয়াকে। মূলত তার ওই ইনিংসটার উপর ভর করেই ভারত অস্ট্রেলিয়ার সামনে লাস্ট ইনিংসে একটা বিশাল রানের টার্গেট ওই জায়গায় খাড়া করেছে। এর আগে বিরাট কোহলি লাস্ট কবে সেঞ্চুরি পেয়েছিল জানেন? সেই গত বছর ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের এগেনস্টে। এই পার্থ টেস্টে সেঞ্চুরির আগে ওটাই ছিল বিরাট কোহলির লাস্ট আন্তর্জাতিক সেঞ্চুরি। আর টেস্ট ক্রিকেটে তিনি লাস্ট কবে সেঞ্চুরি পেয়েছিলেন জানেন? সেটা তো আরও আগে, এখন থেকে প্রায় 16 মাস আগে, ওই গত বছর জুলাইয়ে ওই ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি একটা সেঞ্চুরি পেয়েছিলেন। ব্যাস ওটাই ছিল তার লাস্ট আর কি টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি। তারপর আবার এই অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে সেঞ্চুরির দেখা পেলেন। তবে এই পার্থ টেস্টেরই প্রথম ইনিংসে বিরাট কোহলি মাত্র 5 রান করে ওই জশ হেজেলউডের একটা ডেলিভারিতে আউটসাইড এজ হয়ে তিনি স্লিপে ক্যাচ দিয়ে খুবই একটা দুর্ভাগ্যের শিকার হয়ে ওই জায়গায় আউট হয়েছিলেন। মানে সুযোগ পেয়েও তিনি প্রথম ইনিংসে নিজের একটা বড় নক খেলতে পারেননি। কিন্তু সেই সব আক্ষেপ তিনি ঘুচিয়ে দিলেন এই সেকেন্ড ইনিংসে এসে। সেকেন্ড ইনিংসে তিনি যখন ব্যাটিং করতে নামলেন তখন ভারত একটা বেশ ভালো মতোই শক্তপোক্ত পজিশনে চলে গেছিল। তখন ভারতের স্কোরটা হয়ে গেছিল 2 উইকেটে 275, মূলত ভারতের ওই 2 ওপেনারের সৌজন্যে। স্বাভাবিক পরিস্থিতি যেহেতু অনেকটাই সহজ ছিল সেই কারণে বিরাট কোহলি তুলনামূলক কিছুটা চাপমুক্ত হয়ে ইনিংসটা শুরু করতে পেরেছিলেন। প্রথম 10 বল তিনি খুব সাবধানী ছিলেন। তারপর 11 নম্বর বলে মিচেল স্টার্ককে একটা চমৎকার অফ ড্রাইভ করলেন ওই জায়গায়। মানে শটটা খুব ভালো নেগোশিয়েট করেছিলেন কিন্তু আনলাকিলি তিনি ওই জায়গায় বাউন্ডারিটা পাননি। 3টা রান ওই জায়গায় কালেক্ট করেছিলেন। এরপর প্যাট কামিন্সকেও দেখলাম খুব সুন্দর একটা কাভার ড্রাইভ করলেন। কিন্তু পার্থেরই অপটা স্টেডিয়ামের বাউন্ডারির দৈর্ঘ্যটা এতই বড় যে বিরাট কোহলির খেলায় চমৎকার শটগুলো মানে বাউন্ডারির নাগালি পাচ্ছিল না। মানে ওই একদম প্রায় শেষ প্রান্তে গিয়ে আটকে যাচ্ছিল। ফলে বিরাট কোহলি আবারও ওই 3 রান নিতেই সক্ষম হলেন। এরপর বিরাট কোহলি আর কোনো ভুল করেননি। এবার তিনি একদম ফুল ফোর্সে একটা স্ট্রেট ড্রাইভ করলেন এই প্যাট কামিন্সকেই। তো ওই জায়গায় তিনি এই ইনিংসের প্রথম বাউন্ডারিটা পেয়ে গেলেন। এরপর মিচেল স্টার্ক বিরাট কোহলিকে রাউন্ড দ্য উইকেটে বল করতে এসেছিলেন। তো একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প একটু আর কি শর্ট লেংথের ডেলিভারি করেছিলেন। তো বিরাট কোহলি ওই বলটাকেই খুব সুন্দরভাবে আপার কাট করে ওই ডিপ থার্ড ম্যান ক্লিয়ার করে তিনি ছক্কা তুলে নিলেন। এরপর দেখলাম অফ স্পিনার নাথান লিওনও বিরাট কোহলিকে রাউন্ড দ্য উইকেটে বল করতে এসেছিলেন। ওই একটা ডাউন দ্য লেগের বলে বিরাট কোহলি চমৎকার সুইপ শট করে বাউন্ডারি তুলে নিলেন ওই স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে। এরপর অস্ট্রেলিয়ার এই বোলিং লাইন আপের সবচেয়ে ধারাবাহিক সবচেয়ে ইকোনমিক্যাল বোলার জশ হেজেলউডের একটা ওই গুড লেংথ জোনে পিচ আপ হওয়া বলে বিরাট কোহলি ওই প্যাডে চমৎকার একটা ফ্লিক করলেন। শটটা খুবই সুন্দরভাবে তিনি নেগোশিয়েট করেছিলেন। অন্য কোনো মাঠ বা অন্য কোনো স্টেডিয়াম হলে তিনি শিওর ওটা বাউন্ডারি পেতেন। কিন্তু আমি আবারও বলছি পার্থের এই স্টেডিয়ামের বাউন্ডারির দৈর্ঘ্যটা এতটাই বড় যে বিরাট কোহলি ওই জায়গায় নিশ্চিত কিছু বাউন্ডারি থেকে বঞ্চিত হয়েছেন। ওই শটটাও বাউন্ডারি রোপের একদম কাছাকাছি গিয়েও আর কি 4টা শেষমেশ হলো না। ফলে ওই বলটা থেকেও বিরাট কোহলি 3 রান কালেক্ট করলেন। এরপর প্যাট কামিন্সের একটা ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারিতে কিছুটা আর কি বলতে গেলে আনইভেন বাউন্সার শিকার হয় বিরাট কোহলির ওই জায়গাটা বটম এজ হয়ে যায়। তো ফলে আর কি উইকেট কিপার অ্যালেক্স কারির কাছে একটা ক্যাচের অপরচুনিটি যায় কিন্তু সেটা খুবই ডিফিকাল্ট চান্স ছিল। তো ওই জায়গায় অ্যালেক্স কারি ক্যাচটা পিক করতে পারেননি। ফলে উইকেটের পিছন দিয়ে বিরাট কোহলি আর একটা বাউন্ডারি পেয়ে গেলেন। এরপর 49-এ যখন পৌঁছে গেছেন বিরাট কোহলি তখন ওই প্যাট কামিন্সকেই আবার একটা ফ্লিক শট তিনি করলেন। কিন্তু ওই বাউন্ডারির দৈর্ঘ্য বড় হওয়ার কারণে তিনি এইবারও আর কি 4টা থেকে বঞ্চিত হলেন। ফলে 3 রান কালেক্ট করে তিনি 94 বলে নিজের 50টা এই দিন তুলে নিলেন। এরপর 50 পাওয়ার সাথে সাথেই দেখলাম বিরাট কোহলি নিজের খোলস থেকে বেরিয়ে মানে যতটা দ্রুত সম্ভব তিনি রান তোলার চেষ্টা করছিলেন। তারপর দেখলাম ওই মিচেল স্টার্ককে চমৎকার একটা কাভার ড্রাইভে তিনি বাউন্ডারি তুলে নিলেন। মানে অসম্ভব একটা সুন্দর শট ছিল ওটা। মানে আপনার একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে ওই শটটা। এরপর নাথান লিওনেরই একটা ওই ওয়াইড আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারিতে মানে অলমোস্ট ফুল লেংথের একটা বলে বিরাট কোহলি ওই জায়গায় চমৎকার একটা স্লক সুইপ করে ওই লং অন ক্লিয়ার করে তিনি ছক্কা মেরে দিলেন। আর এরপর অস্ট্রেলিয়ার ওই পার্ট টাইম বোলার মার্নাস লাবুশেন তিনি তো আবার মিডিয়াম পেস বোলিং করছিলেন। মিডিয়াম পেস বোলিং হলেও তার বলের গতি 130 ক্রস করেই যাচ্ছিল। তো
তো তার একটা শর্ট পিচ লেন্থের ডেলিভারিতে বিরাট কোহলি পুল শট করে মিড উইকেট দিয়ে একটা বাউন্ডারি মারলেন। তো ফলে লাবুশেন তার বলের লেন্থটা চেঞ্জ করতে বাধ্য হলেন, তারপরেও বিরাট কোহলিকে তিনি রুখতে পারলেন না। বিরাট কোহলি ওই জায়গায় লং অন ক্লিয়ার করে তাকে আরও একটা বাউন্ডারি মেরে দিলেন দুইটা ফিল্ডারের মাঝখান দিয়ে বল গলিয়ে। এরপর বিরাট কোহলি ওই 90-র কাছাকাছি চলে আসার পর তিনি খুবই সাবধানী হয়ে খেলছিলেন, মানে তখন আর কি শুধুমাত্র সিঙ্গেলস বা খুব বেশি হলে ডাবলসের উপর তিনি খেলার চেষ্টা করছিলেন। তিনি নিজেও যা সেঞ্চুরিটা পেতে কতটা মরিয়া ছিলেন, কতটা ক্ষুধার্ত ছিলেন, তার ওই তখন ইনিংসের অ্যাপ্রোচ দেখেই বোঝা যাচ্ছিল। আর ওইদিকে ভারতীয় ড্রেসিং রুম বা ভারতীয় ক্যাপ্টেন বুমরার চেহারা দেখে বোঝাই যাচ্ছিল যে তারা ওই সময় পুরোটাই ওয়েট করছিলেন ওই বিরাট কোহলি সেঞ্চুরির জন্য। বিরাট কোহলি যদি ওই সময় সেঞ্চুরির দ্বার প্রান্তে দাঁড়িয়ে না থাকতেন তাহলে তারা ইনিংসটা আরও অন্তত 10-15 মিনিট আগেই ডিক্লেয়ারের ঘোষণা দিয়ে দিতেন। তারা শুধুমাত্র অপেক্ষা করছিলেন বিরাট কোহলি কখন সেঞ্চুরিটা পায় সেই জন্য। তো বিরাট কোহলিও তাদের আস্থার প্রতিদানটা দিতে কোনো রকম ভুল করলেন না। এরপর মার্নাস লাবুশেন ওই মিডিয়াম পেস বোলিং ছেড়ে তিনি আবার লেগ স্পিনে যখন ফিরে গেলেন, তো ওই লাবুশেনেরই রাউন্ড দ্য উইকেটে আসা একটা ডেলিভারিতে বিরাট কোহলি চমৎকার একটা প্যাডেল সুইপের মাধ্যমে ওই স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে তিনি বাউন্ডারি মেরে দিলেন। আর তার সাথে সাথেই তিনি নিজের 81তম আন্তর্জাতিক সেঞ্চুরিটা তুলে নিলেন। আর এই সেঞ্চুরিটা পাওয়ার সাথে সাথেই তিনি আরও বেশ কয়েকটা রেকর্ড করেছেন, মানে টেস্ট ক্রিকেটে এটা তার 30তম সেঞ্চুরি। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি 30 টেস্ট সেঞ্চুরি ক্লাবের যেমন সদস্য হলেন, তেমনি অপরদিকে ডন ব্র্যাডম্যানেরও রেকর্ড তিনি ভেঙে দিলেন। ডন ব্র্যাডম্যানের টেস্ট ক্রিকেটে 29টা সেঞ্চুরি রয়েছে। তো খুবই সারপ্রাইজিংলি এই জায়গাটায় তিনি ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন ডন ব্র্যাডম্যানেরই দেশে। আর তিনি হলেন চতুর্থ ভারতীয় ক্রিকেটার বা ভারতীয় ব্যাটার যিনি এই 30টা টেস্ট সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন। পার্থের এই অনবদ্য শতকটা বিরাট কোহলির কাছে জাস্ট একটা শুধুমাত্র সেঞ্চুরি ছিল না, এটা ছিল তার কাছে একটা সাপ মুক্তি। মানে একজন আর কি ফর্মে থাকা ক্রিকেটার যিনি প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে কোনো সেঞ্চুরি দেখাই পাচ্ছিলেন না, তার ফর্মের অবস্থাও খুব একটা ভালো ছিল না প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে। কিন্তু তিনি আবার এই গত বছর ওয়ানডে বিশ্বকাপ যেটা হয়েছিল, ভারত আর কি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে না পারলেও তিনি ওই বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সিলেক্ট হয়েছিলেন। কিন্তু তারপর থেকেই খুবই অদ্ভুতভাবে তার ফর্মটা ক্রমশ পড়তির দিকে যাচ্ছিল। তার ওই অফ ফর্ম বা রান খরা কাটিয়ে তিনি আবারও এই দিন সেঞ্চুরির দেখা পেলেন। তো আই হোপ তিনি যখন নিজের ছন্দটা আবার ফিরে পেয়েছেন, তো এই ভালো ফর্মটাকে তিনি আবারও বেশ কয়েক সিরিজ বা বেশ কয়েক মাস বা আগামী বেশ কয়েক বছর ধরে তিনি ক্যারি করার ক্ষমতা রাখবেন। তো আপনাদের কি মনে হয়, রান খরা বা ফর্মের খরা কাটিয়ে পার্থে খেলা বিরাট কোহলির এই 100 রানের অপরাজিত ইনিংসটা তাকে আগামী দিনে আরও বেশ কিছু ভালো ভালো ইনিংস খেলতে বা ভারতীয় দলের হয়ে কন্ট্রিবিউট করতে তাকে কি উৎসাহিত করবে? তো কি মনে হয় আপনাদের? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?